আচ্ছা দেখেন, ফার্স্ট হচ্ছে আমরা একটু এটা স্ট্রাকচারটা দেখে নিই আমরা আজকে কি কি করব। আমরা আজকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্সের ফার্স্ট নাম হচ্ছে এআই ফাউন্ডেশন। এআইটা কি? এভলিউশন। এআই এর আসার আগে আমাদের কাছে আরেকটা মডেল ছিল, সেটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেটিভ এআই বা ক্লাসিফিকেশন এআই। এই ক্লাসিফিকেশন এআইটা হচ্ছে গিয়ে এখানে কোনো ধরনের প্রম্পট প্রয়োজন হতো, মানে এটা সমস্যা ছিল, এটা অনেক কিছু ভুলে যেত। কিরকম ভুলে যেত? ধরেন আপনি 10টা লাইন লিখছেন, 10 লাইনের ভিতরে সে প্রথম 2 লাইন ভুলে যাবে, লাস্টের 8 লাইন মনে রাখবে। ঠিক আছে? যদি এটা এত বড় মডেল ছিল না, আরো ছোট মডেল ছিল। এরপরে এটাকে যখন আপডেট করা হলো, আমি আপাতত ওভারভিউ দিচ্ছি, পরে আমরা মেনে যাবো। দেন আসলে হচ্ছে আমাদের জেনারেটিভ এআই, যেটা হচ্ছে আমাদের মেন। এখানে যদি শুনে রাখবেন, সেখানে হচ্ছে জেনারেটিভ এআই এর ভিতরে মেমোরি নামের একটা জিনিস আছে, যে মেমোরিটা কি করে, সম্পূর্ণ প্রম্পটটাকে আপনার ধরে রাখে, একদম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আপনি যা যা লিখছেন সকলে কি করবে, মেমোরাইজ করে রাখবে, যেটা কি করতে না ডিসক্রিমিনেটিভ এআই করতো না। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আর্কিটেকচার। কেন ধরতো না, আমরা ফার্স্টে দেখেছি আরএনএন। এই আরএনএন এর কারণে হচ্ছে এটা হচ্ছে একদমই শর্ট মেমোরি, একেবারেই শর্ট মেমোরি, আপনি এক লাইন 2 লাইনের জন্য রাখতে হয়। ঠিক আছে? দেন হচ্ছে এলএসটিএম, এটা হচ্ছে একটু লং, ধরেন আপনি 5 লাইন 6 লাইন এরকম ধরার জন্য। কিন্তু এটার সমস্যা হচ্ছে আপনি 5-6 লাইন ধরলেও যদি কোনো কারণে আপনি তার লাইন ক্রস করে ফেলেন, সেক্ষেত্রে কি করবে, প্রথম দিকে যে আপনি কমান্ডগুলো দিছিলেন সেই কমান্ডগুলো সে ভুলে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে ট্রান্সফরমার, এটা লিখে রাখেন ট্রান্সফরমার। আমাদের জেনারেটিভ এআই লিখে রাখেন, জেনারেটিভ এআই এর রেভলিউশনের কারণ হচ্ছে ট্রান্সফরমার। আচ্ছা দেখেন, ট্রান্সফরমারের কাজ কি? আমরা তো সবাই জানি কম্পিউটার কি ধরনের ভাষা জানে, আমরা জানি কম্পিউটার ভাষা কি, যেটা বলা হচ্ছে বাইনারি। কি বলা হয়? বাইনারি। এখন আমি যদি কম্পিউটার বলি হ্যালো, সে কি হ্যালো বুঝবে? কি বুঝবে? এইচ এর জন্য একটা বাইনারি, ওর জন্য একটা বাইনারি, এল এর জন্য একটা বাইনারি, এই ধরনের বাইনারি গুলোকে সে কনভার্ট করবে। এই জেনারেটিভ এআই তে এই জিনিসটা ইউজ করেছে, যেখানে সে মানুষের ভাষাটাকে ফার্স্টে মেশিং এর ভাষাতে পরিণত করবে, দেন সে কি করবে, আমাদের কম্পিউটারকে সেটা প্রোডিউস করবে। কম্পিউটার সেই কোডটাকে রাখবে। এখন যখন সে কি করবে, এই 01 গুলোকে বা এই প্রম্পট গুলোকে সম্পূর্ণটা সে স্টোর করবে। কি করবে? সম্পূর্ণটা স্টোর করবে, দেন আমাদের আউটপুট দিবে। এরপরে মডেলটা হচ্ছে এলএলএম। আচ্ছা, এলএলএম এর ফুল মিনিংটা লিখে রাখেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আর পাশে লিখে রাখেন এটা হচ্ছে ব্রেইন, এটা হচ্ছে আমাদের এআই এর ব্রেইন। ফার্স্ট হচ্ছে টোকেন, এই টোকেনের পাশে লিখে রাখেন এটা হচ্ছে কারেন্সির মতন। আমরা যেরকম কোনো কিছু কিনতে গেলে কি লাগে, টাকা লাগে, এরকম এর কাছে আপনি যা জিজ্ঞাসা করবেন, যা ইনপুট দিবেন, যা আউটপুট দিবেন, সবকিছু কেনা বেচা বা আদান প্রদান হয় টোকেনের মাধ্যমে। কিসের মাধ্যমে? তখন আপনারা বিভিন্ন এআই এ দেখছিলেন যে আপনার বলা হয় লিমিট শেষ, বা উপরে টোকেন দেওয়া থাকে 5000 7000 টোকেন। এটা হচ্ছে সেই টোকেন বা কারেন্সি, যেটার মাধ্যমে হচ্ছে এআই এবং আমাদের ভিতরে লেনদেনটা হয়। লিখে রাখেন। এবার হচ্ছে কনটেক্সট উইন্ডো, এটা হচ্ছে মেমোরি লিমিট। প্রত্যেকটা জিনিসের আমাদের বিভিন্ন ধরনের লিমিট থাকে মেমোরির, সেই লিমিটটা। এবার হচ্ছে হ্যালুসিনেশন, আমরা পরে দেখবো হ্যালুসিনেশনটা কি। তারপর হচ্ছে প্রম্পটিং টেকনিক, এখানে আমরা দেখবো হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিরেক্ট প্রম্পটিং, আমরা কোনো কিছু ডিরেক্ট কথা বলি যখন। স্ট্রাকচার প্রম্পটিং, আমরা এখানে কি করব, স্ট্রাকচার করব। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখেন যে RCTNO, এটা ফুল মিনিং আমি পরে বলে দিচ্ছি। তারপর হচ্ছে জিরো শট। জিরো শটটা এই ডিরেক্ট প্রম্পটের মতোই, যেখানে আমাদের একেবারে শর্টে অল্প ভিতরে আমরা প্রম্পটটা লিখবো, যেখানে আচ্ছা এখানে আরেকটা হচ্ছে এক্সাম্পল থাকবে না, জিরো শটের ভিতরে কোনো এক্সাম্পল থাকবে না। তারপর হচ্ছে ফিউ শট। ফিউ শট হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ, আমরা মাঝে মাঝে বলি না যে আমাদের ক্লাস 10 পর্যন্ত পড়তেছি, এখন কিভাবে আসতেছি ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, এরকম হচ্ছে ফিউ শট বলতে হচ্ছে অল্প কিছু শটের মাধ্যমে, মানে আমরা 2 লাইন ব্যাখ্যা করলাম একটা বিষয়ের উপরে, আবার 2 লাইন ওই আরেকটা বিষয়ের উপর, আবার 2 লাইন আরেকটা বিষয়ের উপর, এরকম। তারপর হচ্ছে চেইন অফ থট। চেইন অফ থটটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন মানুষের থট নিব। আমরা মাঝে মাঝে একসাথে যখন 2-3 জন মার্কেটার বসি যে আমাদের একটা বিজনেস আছে, আমরা একজন ওপিনিয়ন দেই না, আমরা এআই কে এভাবে ওপিনিয়ন দেবো যে ধরো তুমি 3 জন ব্যক্তি, ঠিক আছে, এবার তুমি অ্যাজ এ মার্কেটার, অ্যাজ হচ্ছে ধরেন অ্যাজ এ ফেসবুক মার্কেটার, অ্যাজ এ গুগল মার্কেটার, অ্যাজ হচ্ছে পারফরম্যান্স মার্কেটার, 3 জন মিলে তুমি একটা জিনিস ডিসকাশন করো, দেন আমাকে আউটপুটটা দাও। এটা হচ্ছে কি গেলাম, এটা হচ্ছে কি আপনার এই যে চেইন অফ থট। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক, এটা আমরা পরেই দেখি লাস্টের দিকে। আচ্ছা, আমরা টুলসটা দেখি, আমরা কি কি টুলস ইউজ করব। আমরা এখানে চ্যাটজিপিটি ইউজ করব, জেমিনি ইউজ করব, পারপ্লেক্সিটি ইউজ করব, নোটবুক এলএম যেটা আমি অলরেডি ইউজ করে আপনাদের জন্য বানাইছি, এটা ইউজ করব। তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝছি, আজকে আমরা কি কি দেখতেছি। আচ্ছা, আমরা বলছিলাম যে প্রম্পট ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের এআই 2 ধরনের ছিল। কয় ধরনের? একটা ফার্স্ট জেনারেশন, একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা এখনকার জেনারেশন। ফার্স্ট জেনারেশন কি ছিল? ডিসক্রিমিনেটিভ এআই, শর্ট। কেন শর্ট বানানো হয়েছে? আমরা খুবই শর্টে প্রম্পট লিখতাম। কি লিখতাম? খুবই শর্টে। এর পারপাস কি ছিল? পিওর
ক্যাটাগরাইজেশন। তার মানে আমাদের যদি কোনো ক্যাটাগরাইজ করতে হতো, যেমন ধরেন হচ্ছে গিয়ে আমরা মার্কেটিং কে জাস্ট বলতাম যে মার্কেটিং কয়টা পার্ট আছে, বা সকলে কি করতে পারতো না, সে এক্সপ্লেইন করতে পারতো না। কারণ যদি সকলে এক্সপ্লেইন কথা বলতাম তাহলে সে প্রথম প্রম্পট বা প্রথম কমান্ডটা কি করতো, ভুলে যেত। আচ্ছা, তারপর এক্সাম্পল কি দেখেন, স্প্যাম ফিল্টার করা, ফেস আইডি, যে আমরা জাস্ট ফেস আইডি রেকগনাইজ করবে, আর কোনো কাজ নাই, শুধু কাজ কি ফেস আইডি রেকগনাইজ করা। যেন হচ্ছে নেটফ্লিক্স রেকমেন্ডেশন, শুধু আমাকে আমি বলবো যে নেটফ্লিক্সের রেকমেন্ডেশন দাও, এতটুকু শর্টের ভিতরে নেটফ্লিক্স রেকমেন্ডেশন তাই আমাকে দিয়ে দিবে। আচ্ছা, প্রম্পটিং রিকোয়ারমেন্ট 0, তার মানে এখানে কোনো প্রম্পট বলতে বোঝায় যখন একদম ডিটেইলস যখন বলা হয় সেটা হচ্ছে প্রম্পট, সেটা কি কোনো প্রয়োজন নাই। এবার হচ্ছে জেনারেটিভ এআই, কি বলছিলাম, জেনারেটিভ এআই যে রেভলিউশন হচ্ছে কার কারণে হচ্ছে, ট্রান্সফর্মার কারণে। আচ্ছা, এখন আমি বলছি দ্য ক্রিয়েটর, কেন বলছে, কারণ এই যে আগে যে ভার্সন ছিল জেন 1 বা জেনারেশন 1, সে কি করতো, আপনার কোনো একটা ওয়েবসাইট আছে বা কোনো একটা জায়গা অলরেডি আপনার ডেটা স্টোর করা আছে, সেখান থেকে ডেটাগুলো নিয়ে আপনাকে কি করতো, প্রোভাইড করতো। বাট জেনারেটিভ এআই কি করে, সে নিজে শুধুমাত্র একটা না, সে মাল্টিপল সাইটগুলোকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে নিজের থেকে কিছু ডেটা তৈরি করবে, তৈরি করে দেন আপনাকে দিবে। এই জন্য বলা হয়েছে কি দা ক্রিয়েটর। আচ্ছা, পারপাস কি, আর প্রয়োজনীয় পারপাস আমাদের বুঝে গেছে। দেখেন, আচ্ছা এবার হচ্ছে মেমোরি রিটেনশন। মেমোরি এখানে 3 ধরনের দেখা হয়েছে। কয় ধরনের? 3 ধরনের। হচ্ছে আরএনএন, ফুল মিনিং দিয়ে ফেলেন, কারেন্ট নিউরাল নেটওয়ার্ক। দেখেন এখানে লেখা আছে দ্য কুইক, প্রথমটা আরএনএন এর হচ্ছে কেন এটা শর্ট ফর্ম বলা, দেখেন বুঝছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমরা অনেক বড় একটা প্রমাণ দিছি না, মানে যদি আমার কাছে মনে হচ্ছে না বড়, আর বড় দিচ্ছে না, দেখেন কি বলছে, ফরগটেন দ্য কনটেক্সট অ্যাজ কুইক ব্রাউন আর শো, কে বলছে দেখেন, আমি তো বুঝে এখানে আমি যখন অনেক বড় দিছি, সে কি বলছে কুইক ব্রাউন, এত আমি দিছি, এত সে কি অলরেডি ভুলে গেছে প্রত্যেকে, যখন আমরা ফক্স জাম্পস ওভার দিছি, তার মানে আরএনএন কি খুবই শর্ট, আমাদের অল্প কিছু। আচ্ছা, এখানে একটা বলে, আচ্ছা টোকেনটা পরে বলবো যখন আসবে, তাহলে এতটুকু মনে রাখবেন যে খুবই শর্ট, একদমই 2-3টা ওয়ার্ডের ভিতরে আমাদের কি হতে হবে, থাকতে হবে। এটা হচ্ছে কি আরএনএন এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে, আরএনএন এর ক্ষেত্রে। এবার হচ্ছে এলএসটিএম, লং শর্ট টার্ম মেমোরি। এটা কি একটু লং, কিরকম, একটা মেকানিজমটা দেখেন, ফার্স্টে ইনপুট ডেটা, আমরা কিছু ডেটা কি দিব, ইনপুট দিব, সে এটা আরেকটা কি করতে, ডাইরেক্ট সে আমাদের হচ্ছে আউটপুট দিতে, বাট এবার সে কি করবে, মেমোরি সেলের ভিতরে এটা কি করবে, স্টোর করবে, দেন আমাদের কি দিবে, আউটপুট দিবে। এরপর হচ্ছে ট্রান্সফর্মার, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাংক রিভার। এটা হচ্ছে একটা উদাহরণ বলা হয়েছে যে ধরেন আমি এজ এ ফাইন্যান্সিয়াল আমার টাকাগুলো কোথায় রাখবো, ব্যাংকে জমা রাখবো। ব্যাংকে কি অল্প জায়গা আছে, অনেক বেশি জায়গা না, ঠিক এরকম মনে রাখবেন যে ট্রান্সফরমারটা এরকম। আর এটা বেরোচ্ছে 2017 সালে, এটা লিখে রাখেন ইনফরমেশনটা, 2017 সালে, কত সালে, 17 সালে, যার পর থেকে আমাদের এই এআই রেভলিউশনটা শুরু হয়েছে। দেখেন এখানে বলা হচ্ছে যে রিড এন্টায়ার প্যারাগ্রাফ, তার মানে কি সে সম্পূর্ণ প্যারাগ্রাফটা করবে। কি করবে, আমি যদি 10 লাইন 12 লাইনের প্যারাগ্রাফ দেই, সে সম্পূর্ণ প্যারাগ্রাফটা কি করবে, করবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা যে 3টা মেমোরির ভাগ আছে সেটা বুঝছি। এবার আসেন টোকেনিক্স। আমরা বলছিলাম কি টোকেন কি এক ধরনের কারেন্সি, কার, এআই এর কারেন্সি। এবার এই কারেন্সিটার ক্ষেত্রে মনে রাখবেন, যেমন হচ্ছে এখানে উদাহরণ দেওয়া আছে, দেখেন প্লেইং, আমরা যদি লিখি, আচ্ছা দেখেন প্লেইং, আমরা প্লেইংটাকে কি করব, একটা ওয়ার্ড হিসেবে ধরি না, বাট কারেন্সির ক্ষেত্রে টোকেন সেটাকে 2 ভাগে ভাগ করতে পারে, 3 ভাগে ভাগ করতে পারে। প্লেইং এ দেখেন প্রথম প্লে, আমরা প্লে নরমাল ওয়ার্ড হিসেবে ইউজ করি না, আইএন কি আমরা নরমালি কোনো প্রিফিক্স হিসেবে যে কোনো কিছু পরে বসাই না, এই জন্য সে কি করবে, এই দুটাকে 2টা টোকেন হিসেবে ইউজ করবে। তার মানে তোমার এই থেকে যদি আমাকে 5000 টোকেন দেওয়া হয়, প্রত্যেকটা ওয়ার্ডে এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ড আছে সাফিক্স প্রিফিক্স বাদ দিয়ে, সেগুলোকে সে কি করবে, অ্যাজ এ টোকেন হিসেবে কি করবে, গ্রহণ করবে, এন্ড দেন সেগুলো কি করবে, সে খরচ করতে থাকবে। তাহলে টোকেন হিসেবে বুঝতে পারছি টোকেন কিভাবে খরচ হবে, টোকেন কিভাবে হবে, আমরা যে প্রম্পটটাকে দেব, প্রম্পটের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোকে অ্যাজ এ টোকেন কি করবে, খরচ করবে। ঠিক আছে, দেন কি বলছে, দ্য ফিজিক্যাল কস্ট অফ ল্যাঙ্গুয়েজ, তার মানে কি আমরা যে ল্যাঙ্গুয়েজের কথা বলছি সেটা তার কাছে কি অ্যাজ এ ফিজিক্যাল কস্ট হিসেবে ধরা হয়, কোনটাকে, আমাদের প্রম্পটগুলোকে, কোনটাকে, প্রম্পটগুলোকে। আচ্ছা আচ্ছা দেখেন এর একটা উদাহরণ দেওয়া হয়েছে, যা দ্য কনটেক্সট উইন্ডো। এটা হচ্ছে কিরকম, ধরেন কথা আমি হচ্ছে গিয়ে এখানে ধরেন একটা ম্যাথের জন্য আমি লিখে রাখছিলাম x ইকুয়ালস টু সামথিং 5, y ইকুয়ালস টু 10, তাহলে x প্লাস y ইকুয়ালস টু কত, 10 প্লাস 5 ইকুয়ালস টু কত, 50। এখন আমি যদি নতুন কিছু লিখতে চাই, নতুন ম্যাথ করতে চাই, সেটা আমি কি করব, আমরা আগের লাইনগুলো কি করে দিব, মুছে দিব না। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে বোঝানো হয়েছে যে যখন প্রম্পটের ক্ষেত্রে আমাদের টোকেনের বাহিরে চলে যাবে, কি করবে, টোকেনের বাহিরে আমাদের প্রত্যেকটা টোকেনের প্রম্পটের জন্য নির্দিষ্ট টোকেন ধাপি করা আছে, মানে ধার্য করা আছে, সেই টোকেনের বাহিরে যখন চলে যাবে তখন সে কি করবে, প্রথমেই যে আমরা প্রম্পটগুলো দিয়েছিলাম সেগুলো কি করবে, সে তার মেমরি থেকে মুছে ফেলবে। কি করবে, মেমরি থেকে
মুছে ফেলবে, তাহলে শুধু ফরেন টুক নিয়ে সে কাজ করবে। বুঝতে পারছি এটা? মানে প্লেইং ফুটবল ইজ মাই হবি, ফটোগুলো লিখলাম। ঠিক আছে, এখন আমাদের মধ্যে কি ধরা ছিল যে প্লে এটা একটা ওয়ার্ড, ফুটবল এটা কি একটা ওয়ার্ড, কিন্তু যখন টোকেন হিসেবে ধরা হবে প্লে, এটাকে আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হিসেবে ধরতে পারি না, সেটাকে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ধরে ইন্ডিভিজুয়াল তার কি করবে, টোকেন কাটবে বা টোকেনাইজ করবে। দেন আইএনজি, এখানে ফুটবল, ফুট অর্থ কি পা, বল অর্থ কি এটা বল, তাহলে সে কি হবে এখানে দুইটা হিসেবে কি করবে, কাউন্ট করবে। বুঝতে পারছি টোকেনগুলো কিভাবে কাটা হয়? ক্লিয়ার সবার কাছে টোকেন? ওকে, আমাদের যে তিনটা আছে চ্যাটজিপিটি, ক্লাউড আর হচ্ছে জেমিনি, তিনটা হচ্ছে আমরা কোনটা বেশি ইউজ করে আমাদের জন্য ফায়দা হবে সেটা হচ্ছে গিয়ে জেমিনি। কেন? চ্যাটজিপিটি তে আমাদেরকে রেগুলার টোকেন দেওয়া হয় 1,28,000 থেকে 2,56,000 টোকেন দেওয়া হয়। ঠিক আছে, ক্লাউডে দেওয়া হয় 2 লাখ টোকেন, আর জেমিনিতে কত দেওয়া হয় 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন। তাহলে আমরা সবসময় বেশি ইউজ করবো কোনটা? যখন আমরা রিসার্চ পারপাস ইউজ করব, কি পারপাসে? রিসার্চ পারপাসে, তখন আমরা করব জেমিনি ইউজ করব। কি ইউজ করব? জেমিনি। যখন আমাদের নরমাল কনভারসেশন বা আমরা হালকা পাতলা কোন একটা জিনিসের আইডিয়া যাচ্ছি বা জিজ্ঞাসা করতে যাচ্ছি শর্ট টার্মে, তখন আমরা করব চ্যাটজিপিটি ইউজ। কোন ইউজ করব? চ্যাটজিপিটি। যখন আমরা কোডিং করব বা বড় বড় প্রজেক্ট করব, তখন আমরা কোন ইউজ করব? ক্লড। ঠিক আছে, আচ্ছা এবার আসেন ডিরেক্ট প্রম্পটিং, স্ট্রাকচার প্রম্পটিং। আমাদের প্রম্পটিং অনেক ধরনের হয়, আমাদের একটা হচ্ছে ডিরেক্ট প্রম্পটিং, একটা হচ্ছে স্ট্রাকচার প্রম্পটিং। ডিরেক্ট প্রম্পটিং কি? ডিরেক্ট প্রম্পটিং হচ্ছে দেখেন বলা আছে রাইট আ ব্লগ পোস্ট অ্যাবাউট কফি। তার মানে কি আমাকে এখানে কিছু স্পেসিফিক করে বলছে কত ওয়ার্ডের ভিতরে কি ধরনের লেখা হইতে হবে, এগুলো কিছু বলা আছে। আমরা ডিরেক্ট একটা কমান্ড দিয়ে দিচ্ছি। ডিরেক্ট কি দিচ্ছি? কমান্ড। কমান্ডটা কি? একটা ব্লগ পোস্ট, হ্যাঁ ব্লগ লিখতে আছে। চলেন এটা আমরা চ্যাটজিপিটি দিয়ে দেখি। কি বলছিল যে আমরা যদি এটা দেই সেক্ষেত্রে কি আসে দেখেন, এর অনেক লম্বা চড়া একটা আসছে না। আমাদের কোনো ফার্স্টে কি দিচ্ছে দেখেন, আমাদের বলছে হচ্ছে দ্য মিনিং, সরি দ্য মর্নিং ক্যাম্পেইন, দেন বলছে কি আ কালচার ইন এভরি কাপ, এন্ড তার নিজের মতো কি দিছে, কোনো ওয়ার্ডের কাউন্ট ছাড়া, কোনো প্রকার ছাড়া, কনটেক্সট বাদ দিয়ে সে কি করছে একটা আমাদের ব্লগ পোস্ট লিখে দিছে। এবার আমি যদি স্ট্রাকচার প্রম্পটে যাই দেখেন কি বলছে। আচ্ছা এর কাজ করেন, এটা আপনারা সবাই নিজেরা ট্রাই করেন তাড়াতাড়ি, চ্যাটজিপিটি অথবা ক্লড অথবা জেমিনি যেটা পারেন সেটাতে যান, যে এই স্ট্রাকচার প্রম্পটটা লেখেন যে একটা যে সিনিয়র কন্টেন্ট marketer, write a 300 word markdown blog post for Gen Z about our new organic coffee. ট্রাই করেন, আপনারা দেখছেন যে ডিরেক্ট প্রম্পটে কিরকম অ্যানসার আসে। এবার আপনারা স্ট্রাকচার প্রম্পটটা দিয়ে দেখেন আপনাদের অ্যানসার কিরকম আসে। আচ্ছা নিচে একটা কথা লেখা আছে যে হাই অ্যাম্বিগুইটি আর জিরো অ্যাম্বিগুইটি। হাই অ্যাম্বিগুইটি বলতে কি বোঝায়? অনেক উচ্চ বা অনেক বেশি অস্পষ্টতা, মানে কি এখানে স্পষ্ট ভাবে কোনো কিছু কি করা নাই, মেনশন করা নাই। আর জিরো অ্যাম্বিগুইটি মানে কি এখানে অস্পষ্টতা একেবারেই নেই, আমার যা যা প্রয়োজন, যা যা আমি মন থেকে চিন্তা করছি সবকিছু কি করছি আমি ওকে বলে দিচ্ছি। বুঝতে পারছি স্যার? লেখা শেষ স্যার? দেখেন এখানে ফার্স্ট আমি কি দিয়েছিলাম, অ্যাক্ট অ্যাজ এ কন্টেন্ট মার্কেটার উইথ 10 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। এটা হচ্ছে আমাদের রোল। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের একটা রোল ফিক্স করতে হবে যে তুমি এআই এর কাজ করবে আমার জন্য, তুমি কি নরমাল আমার মতো কাজ করলে হবে? আমাদের কাজ করলে হবে? আমি যদি মার্কেটে কিছু পারি না, তাহলে আমার যদি তুমি কাজ করো হবে এটা? অবশ্যই না। কিভাবে কাজ করতে হবে? অ্যাজ এ এক্সপেরিয়েন্সড মার্কেটার হিসেবে কাজ করতে হবে। এটা ফার্স্টে কি করছে, আমি ওকে রোল সিলেক্ট করে দিয়েছি। দেন হচ্ছে কনটেক্সট, আমি কোন কনটেক্সটের উপর তাকে বলছি। কি বলতেছি? আই এম লঞ্চিং এ নিউ অর্গানিক কফি ব্র্যান্ড ফর হেলথ কনসিয়াস জেন জি। মানে কি আমি জেন জি, দেখেন আমি টার্গেট করে দিচ্ছি। কি করছি? অডিয়েন্স টার্গেট করে দিচ্ছি। আমরা সামনে আপনাদের পড়াবে যে অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয়। আমি ছোট্টভাবে অডিয়েন্স টার্গেট করে দিয়েছি। প্রথম টার্গেট হচ্ছে গিয়ে আমাদের জেন জি। কাদের টার্গেট করছি আমরা? জেন জি। তারপরে জেন জি তে আমরা স্পেসিফিক করেছি কি হেলথ কনসিয়াস, যারা নিজেদের হেলথ নিয়ে খুব বেশি কনসিয়াস, তাদের আমরা কি করছি স্পেসিফিক ভাবে টার্গেট করছি। আমি কি বলছি যে আমি যে নতুন একটা অর্গানিক কফি ব্র্যান্ড করতেছি, লঞ্চ করতেছি, তাদের টার্গেট আমি তোমাকে বলে দিলাম। এটা হচ্ছে কনটেক্সট, যে আমি কোন কনটেক্সটে জিনিসটা বানাচ্ছি বা এটা ডেভেলপ করতেছি। সেন্সার টাস্ক। এবার হচ্ছে সে কি করবে আমার জন্য। কি বলছে দেখেন, রাইট অ্যান এঙ্গেজিং ব্লগ পোস্ট টাইটেল এন্ড 300 ওয়ার্ড ইনটু। দেখেন এখানে আমি বলে দিচ্ছি কি বলছি, এঙ্গেজিং, মানে নরমাল ব্লগ পোস্ট হইলে হবে না, এমন একটা ব্লগ পোস্ট লাগবে যেটা পড়লে আপনি আমার কফি ব্র্যান্ডের প্রতি একটু আকর্ষিত, মানে আকর্ষণ হবে, যে ট্রাই করা উচিত একবার হবে। বুঝতে পারছি? এখানে এঙ্গেজিং একটা পোস্ট লিখতে বলছি, এবং আমি বলে দিচ্ছি কত ওয়ার্ডের ভিতরে, 300 ওয়ার্ডের ভিতরে আমাকে লিখতে হবে। আমার খুব বেশি, কারণ মানুষ খুব বেশি পড়ে না, অল্প পড়ার চেষ্টা হয়। যেমন কি বলছি, শর্টের ভিতরে 300 ওয়ার্ডের ভিতরে লিখতে। এন্ড দেন হচ্ছে কনসিস্টেন্ট, কি বলছি, অ্যাভয়েডিং ইউজিং। আচ্ছা দেখেন এখানে বলা হয়েছে শুধুমাত্র আমি কি করব সেটা বললে আমাকে চলবে না, আমি কি করব না সেটা বলতে হবে। কারণ যদি আমি না বলি, যেখানে লাস্টে একটা কথা লেখা আছে যে ক্যাফিন সাইড ইফেক্ট,
ক্যাফিনের কি অনেক সাইড এফেক্ট আছে না, আমাদের ঘুম নষ্ট করে। তাহলে এই যে ইগুলা সাইড এফেক্ট গুলো যদি আমি আমার ক্যাম্পেইনের ভিতর বলে দিই, তাহলে কোনো ব্যক্তি আমার এখানে এসে কফি খাবে? অবশ্যই খাবে না। তাহলে আমাকে বলে দিতে হবে, শুধু ডুজ বলা হবে না, ডোন্টস বলতে হবে, যে অবশ্যই কি করা যাবে না, সাইড ইফেক্ট গুলো বলা যাবে না। তাহলে আমরা ডুজ বলে দিচ্ছি প্রথম টাস্কেন করে, ডোন্টস বলে দিচ্ছি আমাদের এখানে। এবার হচ্ছে কি ফরম্যাট। আচ্ছা, ফরম্যাট বা ফর্মুলা যেটা বলেন, ফরম্যাট হচ্ছে সে কিভাবে লিখবে, তাহলে একটা ধরন বলে দিতে হবে। দেখেন কি বলছি, আউটপুট শুড বি ইন মার্কডাউন, তার মানে কি আমাকে প্রত্যেকটা পয়েন্ট মার্কডাউন করে দিতে হবে। কি বলছে, উইথ আ ক্যাচি H1 হেডার, তার মানে কি এমন হেডার দিতে হবে যেটা খুব সহজে মানুষ ক্যাচ করতে পারে। ঠিক আছে, এবং H1 দেখেন আমরা H1 কেন দিছি, আপনাদের স্যার যখন যে ই পড়াবে ওয়ার্ডপ্রেস পড়াবে না, আপনারা দেখবেন যে H1 হেডারটা একটু বড় বোল্ড আকারে হয়, H2 একটু ছোট হয়, এই ধরনের। আচ্ছা, আপনারা সবাই দিবেন না? আমি একটু দিয়ে দেখি আমাদের কি দেখায় নতুন নাকি দেখেন কি বলছে। ফার্স্টে আমাদের এটা কি ছিল, একটা H1 কি হেডার, ফার্স্টে কি ছিল আমাদের H1 হেডার। তারপর দেখেন আমাদের বিভিন্ন ধরনের কথা লিখে দিয়েছে, এই ট্রেডিশনাল, আমাদের ট্রেডিশন কফির সাথে কিরকম যায়, ফার্স্ট জেনজি কফিটা কিভাবে তাদের ট্রিগার করে, তারপর হচ্ছে এরকম ধরনের বিভিন্ন কথা বলছে। দেখেন এখন আগেরটা থেকে আমাদের একদম প্রিসাইজ ভাষা একটা পাইছি না, আমাদের নিজের মূল তাদের ভাষণ পাইছি না। এটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কাজ, যে আমরা শুধু একে বলবো না এইভাবে কাজ করবো, আমরা একে দিয়ে আমাদের কাজ, আমাদের হিউম্যান যেভাবে কাজ করে সেভাবে তাকে কাজ করবো, এটা হচ্ছে প্রম্পটের কাজ। বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, দেন আমরা তাহলে নেক্সট ইয়েতে যাই। তাহলে ডিরেক্ট প্রম্পট আর স্ট্রাকচার প্রম্পট সবাই বুঝতে পারছি। খাতা একটু নোট করে রাখলে ভালো হতো না, যে ডিরেক্ট প্রম্পট কি কোন ধরনের আর স্ট্রাকচার প্রম্পট কোন ধরনের, এটা করে ফেলেন নোট। টাস্ক দিই আপনাদেরকে, আপনাদের পড়তে পারেন। দেখেন আপনাদের টাস্ক হচ্ছে আপনারা একটা ইমেল লিখবেন, কোড ইমেল করেন না, এই ধরনের কোড ইমেল লিখবেন হচ্ছে ইন্টার্নশিপের জন্য লিখবেন। কিসের জন্য লিখবেন? ইন্টার্নশিপ। যে কোনো একটা কোম্পানিতে আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাজ এ মার্কেটার হোক বা অ্যাজ এ কোডার হোক, যে কোনো ভাবে হোক, আপনি একটা ইন্টার্নশিপের জন্য একটা লিখবেন। কাকে দিয়ে লেখাবেন? এআই কে দিয়ে। আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, আপনি জেমিনি ইউজ করতে পারেন, আপনি ক্লাউড ইউজ করতে পারেন, যেটা করবেন আপনি একটা প্রম্পট লিখবেন, প্রম্পটটা লিখে আমাকে দেখাবেন। অবশ্যই কিন্তু আপনারা স্ট্রাকচার প্রম্পটিং ইউজ করবেন। আপনারা কেউ ওই ডিরেক্ট প্রম্পটিং, যে আমাকে একটা কোড ইমেল লিখে দাও আমি ইন্টার্নশিপের জন্য যাব, এমন লিখেন না, ডিরেক্টটা লিখেন না, আপনারা স্ট্রাকচারটা লিখবেন সুন্দর মতো বুঝে। বুঝতে পারছি? আচ্ছা, সবাই একটা কমন মিস্টেক করছে, আমি বলে দেই। সেটা হচ্ছে ফার্স্টে লিখছেন এই যে এই জায়গাটায়, যে এই জায়গাটা লিখছেন, আমি কি লিখছি দেখেন, অ্যাক্ট অ্যাজ এ ক্যারিয়ার কোচ, মানে এখানে আমি কাকেই লিখছি, এই জায়গাটা আমি কমান্ডটাকে লিখছি, এআই কে কি হিসেবে কাজ করতে, ক্যারিয়ার কোচ। অ্যাক্ট অ্যাজ বলতে বোঝাবে এআই কিভাবে কাজ করবে। ঠিক আছে, এই জায়গাটা খুব মানে নিখুঁত ভাবে কি করতে হবে। এখন আমাকে লিখছেন এই যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, বা আমাকে লিখছেন ম্যানেজার হিসেবে। এখন আপনি চিন্তা করেন, আপনি একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করেন প্রফেশনাল ইমেল লেখার জন্য, সে অনেক ভালো মার্কেটিং করে, বাট সে কি অনেক ভালো ইমেল লেখে একজন প্রফেশনাল ইমেল যে রাইটার তার মতন? অবশ্যই না। তাহলে আমি যখন এআই কে বলবো যে কি সেটা কাজ করবো, তখন আমি তাকে কি করতাম, বেস্ট যেটা সেটা। তাহলে এই ক্ষেত্রে বেস্ট কে? একজন ইমেল রাইটার। বেস্ট কে? একজন ইমেল রাইটার, বা আমার মতো লিখতে হবে যে একজন ক্যারিয়ার কোচ। আপনি আমার ক্যারিয়ার কোচ হিসেবে কাজ করবেন। ক্যারিয়ার কোচ কে? যে মানুষের ক্যারিয়ার সেটআপ করে। কি করে? মানুষের ক্যারিয়ার সেটআপ করে। তাহলে তার থেকে এবং একজন প্রফেশনাল ইমেল রাইটার, এই দুজনের থেকে ভালো ইমেলটা লিখতে পারবে একজন ডিজিটাল মার্কেটার? লিখতে পারবে? হ্যাঁ, একজন পারফরম্যান্স মার্কেটার লিখতে পারবে? আর তারপর হচ্ছে একজন ম্যানেজার লিখতে পারবে না। তাহলে আমরা যখন এআই কে কমান্ড দেবো যে আপনি কিভাবে কাজ করবেন, তখন এই জায়গাটা খুব মানে একটু বাছাই করে দিবেন যে আপনি কি হিসেবে কাজ করতে চাচ্ছেন তাকে। ক্লিয়ার সবাই? এই বিষয়টা অনেক বছর দয়া করে কারেকশন করে ফেলেন। আপনার ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড, আপনি কখনো এই ধরনের কমান্ড এআই কে দিবেন না যে আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করো। আপনি বলে দিবেন যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করো। আপনি যখন বলবেন অ্যাড করতে, আপনি হয় ফাইলটা অ্যাটাচ করে দিবেন, অথবা আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে কিছুদিন পর, সেটা লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা দেখেন, আমি যেটা লিখছি আপনারা দেখেন সবাই, এবার একটু স্টপ হয়ে কালারটা দেখেন। দেখেন আমি কি লিখছি, দেখেন বলা হয়েছে কি অ্যাক্ট অ্যাজ এ ক্যারিয়ার কোচ। ঠিক আছে, বলছে অ্যাক্ট অ্যাজ এ ক্যারিয়ার কোচ। তাহলে আমি ফার্স্ট রোলটা ফিক্স করে দিছি। কি রোল দিছি ওকে? তুমি কিভাবে কাজ করবে আমার জন্য? একজন ক্যারিয়ার কোচ হিসেবে কাজ করবে, তার জন্য আমার জন্য। দেন কি বলা হয়েছে দেখেন, রাইট আ পার্সোনালাইজড কোল্ড ইমেল টু আ রিক্রুটার এট গুগল ফর ডিজিটাল মার্কেটিং। তার মানে আমি কিসের জন্য অ্যাপ্লাই করতেছি? অথবা দেখেন, অথবা ডেটা সায়েন্স। আপনি যেইটা চুজ করেন, যেমন একটা চুজ করেন, আমরা সবগুলো জায়গার জন্য অ্যাপ্লাই করব না, যেমন একটা জায়গার জন্য অ্যাপ্লাই করব। ডেটা সায়েন্স অথবা কন্টেন্ট ক্রিয়েটর অথবা জেনারেটিভ এআই, যে কোনো একটা টপিক আমরা চুজ করব। আমরা কখনো মাল্টিপল টপিক চুজ করব না, কারণ আমি যখন আপনাদের ইন্টার্নশিপের জন্য করব, আমি বলি স্যার আমি সবগুলো পারি, সবগুলো ইন্টার্নশিপ আমাকে দেওয়া সম্ভব না। আছে
তাহলে কি করতে হবে, যে কোনো একটা বলতে হবে, স্যার আমাকে একটা ইন্টার্নশিপ দেন। আমি এখানে মেনটা বলতে হবে, আমি কি করতে চাই, হয় ডিজিটাল মার্কেটিং অথবা ডেটা সায়েন্স অথবা কন্টেন্ট ক্রিয়েটর অথবা জেনারেট এআই, যে কোনো একটা উপর কি যাচ্ছে। দেখেন পাশে কি লেখা আছে, ইন্টার্ন। আমি কিন্তু এখানে কনটেক্সটটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। কি বলছি, যে আমাদের একটা পার্সোনালাইজড ইমেল লেখা, আমি কেন অ্যাপ্লাই করতেছি, বা আমি কে, আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এর উপরে বা ডেটা সায়েন্স বা যে কোনো একটা বিষয়ের উপর আমি কি করতেছি, পড়াশোনা করতেছি বা আমি শিখতেছি। দেন কি বলছি, যে ইন্টার্নশিপ, এটা জন্য কি লাগবে, ইন্টার্নশিপ লাগবে। অর্থাৎ আমার পড়াশোনা শেষ, আমি যথেষ্ট পড়াশোনা করছি, আমার কি লাগবে, ইন্টার্নশিপ। মেনশন মাই প্রফিশিয়েন্সি ইন মেটা, পাইথন, সিকিউএল অথবা ট্রেনিং ভিডিও অথবা ডিপ লার্নিং। এখানে যেটা মেটা বলা হয়েছে, মেটা বলা হচ্ছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য, কারণ মেটা কি বাকিগুলোর সাথে যায়। তার মানে স্পেসিফিক করে দিতে হবে যে আমি কোন জায়গায় প্রফিশিয়েন্সি বা কোন জায়গায় আমি খুব ভালো পারি, মেটাতে অথবা গুগল অ্যাডসে। দেন আমি যদি ডেটা সায়েন্স লিখি, দেন আমি পাইথন এবং সিকিউএল এ খুব ভালো। আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়, তাহলে আমি ট্রেন্ডিং ভিডিও খুব ভালো বানাইতে পারি। আমি যদি জেনারেটিভ এআই করি, সেক্ষেত্রে আমি ডিপ লার্নিং খুব ভালো পারি। দেন হচ্ছে কি বলছে, কিপ দ্য টোন প্রফেশনাল, মানে কি আমার টোনটা যদি তুমি আমার মতো যদি বলি, স্যার আমাকে ইন্টার্নশিপ দেন স্যার প্লিজ, হবে সে আমাকে দিবে, অবশ্যই না, আমাকে প্রফেশনালি বলতে হবে যে স্যার আমি এই ব্যক্তি আসছি, আমার এই আছে, এবার আমাকে কি আপনি ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেন। দেখি বলতে এন্ড ইজিয়ার এন্ড লিমিটেড। আচ্ছা, এবং কি শুধু কি প্রফেশনাল হইলে হবে না, আমি যদি মনে রাখবেন, আমরা যখনই ইমেল লিখবো, যখনই কি লিখবো ইমেল, সাবজেক্টটা আমাদের খুব বেশি জরুরি। সাবজেক্ট দেখে আমাদের মোস্ট অফ দ্য টাইম সাবজেক্ট দেখে আমাদের ইমেল রিজেক্ট করা হয়। সাধারণত ইমেল মার্কেটিং পারো, পরে সাথে ইমেল মার্কেটিং না, যখন পাবে তখন বলে দিবে যে সাবজেক্টটা সবচেয়ে বেশি দরকারি, যার কারণে খুব ইজিয়ার লাগবে। এবং বলছে লিমিটেড ওয়ার্ড, কত বলে দিচ্ছে 150। এখন এই 150 ওয়ার্ডের মধ্যে কি করতে হবে, আপনার যতগুলো ক্রিয়েটিভিটি আছে, যা যা আপনি পারেন সবকিছু দেখাই দিতে হবে। তার মানে কি আপনাকে এআই কে বুঝতে হবে যে 150 ওয়ার্ডের ভেতরেই আমার সবকিছু তোমাকে বলতে হবে। বুঝতে পারছি? ওকে, দেখা যায় খুব সুন্দর ভাবে আমাকে একটা কি করে দিছে, কোল্ড ইমেল লিখে দিছে। ওকে, এবার আসেন, এবার হচ্ছে আপনাদের যেটা মূল কথা খুব ভালো মতো নোট করবেন। আগে হচ্ছে এই জিনিসটা ফুল ফর্ম লেখেন, যে RCTCO, এটা লিখছিলাম, তখন লেখাই দিছিলাম না, এটা ফুল ফর্মটা লিখে ফেলেন। আর তে রোল, সি তে কনটেক্সট, টি তে টাস্ক, সি তে হচ্ছে কনস্ট্রেন্টস এন্ড ও তে হচ্ছে আউটপুট। লিখে ফেলেন, তারপরে বাকি দেখেন। আচ্ছা দেখেন, এখানে ফার্স্টে বলছে কি যে অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র কন্টেন্ট মার্কেটার উইথ 10 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। এখানে এটা আমরা কি সেট করে দিছি, তার রোল, আমরা একটা পার্সোনা সিলেক্ট করতেছি, একটা পার্সোনালি বিল্ড করতেছি যে তুমি কিভাবে কাজ করবে, সিনিয়র কন্টেন্ট মার্কেটার হিসেবে কাজ করবে। দেন কি বলছে, উই আর লঞ্চিং আ নিউ অর্গানিক কফি ব্র্যান্ড টার্গেটিং হেলথ কনসিয়াস জেন জি। এটা হচ্ছে কনটেক্সট, আমি কেন করতেছি, ওয়াই, কেন জিনিসটা করতেছি, কি জন্য করতেছি, আমি একটা ব্র্যান্ড লঞ্চ করবো সেটার জন্য করতেছি। দেন কি বলা হয়েছে, রাইট অ্যান্ড এঙ্গেজিং ব্লগ পোস্ট টাইটেল এন্ড বডি। এটাকে আমরা ডিরেক্টরকে একটা কমান্ড দিছি, একটা টাস্ক দিছি, এই কাজটা করো। কি কাজ করতে হবে, যে একটা ব্লগ পোস্ট লিখে দাও। দেন বলেছে কি, এখানে বলছে যে দেখেন যেটা বলছিলাম যে বেস্ট ইন ক্লাস। দেন হচ্ছে যে ক্যাফেইন সাইড ইফেক্ট, মানে কি কি কাজ করব না সেই কাজটা বলতে হবে, যে কোন কোন কাজ তোমার ভুলেও করা যাবে না। তারপর কি বলছে যে ইউজ, আচ্ছা এটা বলছে কি যে 300 ওয়ার্ডের ভিতরে বা এটার ভিতরে হেডার থাকবে, H1 হেডার থাকবে এন্ড 300। এবার আসেন, বলছে কি আচ্ছা জিরো শট ভার্সেস ফিউ শট। আমরা বলছিলাম জিরো শট কি, জিরো হচ্ছে এমন একটা প্রম্পটিং যেখানে কোনো প্রকার প্রম্পট লেখা হয় না বা এক দুই লাইনে। দেন বলছিলাম কি ফিউ শট, ফিউ শট কি আমরা এক লাইন দুই লাইন দুই লাইন তিন লাইন করে কি করব, বর্ণনা করব। এবার আসেন জিরো শট বা ডিরেক্ট অর্ডার, এটা বলা হয় দা ডিরেক্ট অর্ডার, মানে আমি ডিরেক্ট একটা কাজ করতে দিব, এই কাজটা করব, এত শেষ। যারা বলছে দেখেন, ক্লাসিফাই দা sentiment of this review. The battery life is amazing but the skin is a bit dull. এটা কি বলা হয়েছে, ব্যাটারি লাইফ অবশ্যই কোনো ফোন অথবা কোনো ল্যাপটপের ব্যাপারে বলা হয়েছে। কি বলা হয়েছে যে এটা কাজ করেন, সবাই এই ফর্মটা লিখে ফেলেন যে ক্লাসিফাই দ্য সেন্টিমেন্ট অফ দিস রিভিউ। লেখেন, লেখার পর দেখেন ডিরেক্ট অর্ডার দিলে বা জিরো শটে আমাদের এই আউটপুটটা কি আসে, রেজাল্টটা কি আসে। দেখেন জলদি, এই যে এটা বলছে যে ফিউ শট প্যাটার্ন মেকার বা দা প্যাটার্ন মেকার, এখানে সেখানে দেখেন আমরা কিভাবে লিখছি। ফার্স্টে ছিল রিভিউ, রিভিউ সেকশনে কি ছিল, আই লাভ পিৎজা। এটা জেসন ফাইল, এটা কি আকার আছে, জেসনে। কি হচ্ছে স্টেটমেন্ট, আমরা কি হচ্ছে স্টেটমেন্ট, কি হচ্ছে পজিটিভ, তার মানে আই লাভ পিৎজা বা হচ্ছে আই লাইক পিৎজা, এইটার কথা যদি কেউ লেখে সেটা হচ্ছে পজিটিভ। কি দিবে, পজিটিভ। এখন পজিটিভের ভিতরে বিভিন্ন লেভেল আছে না, আমি বলি ভালো লাগছে, খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। এটা কি লেভেল আপ হচ্ছে আস্তে আস্তে, আমরা লেভেলটা ফিক্স করে দিচ্ছি যে কোন ধরনের লেভেল, লেভেল 1 এ ভালো লাগছে, লেভেল 2 না লেভেল 3, সেই ধরনের। রিভিউ কি বলছে,
ডেলিভারি ওয়াজ লেট, যদি এই ধরনের কোনো থাকে মানে অবজেকশন থাকে, সেক্ষেত্রে এটা কি জেশনিজম নিচে এবং স্টেটমেন্ট কি থাকবে, সরি সেন্টিমেন্ট কি থাকবে নেগেটিভ, এই ধরনের কোনো কি নেগেটিভ এবং লেভেল কি হবে 0। এটা কি বলছে রিভিউ দ্য ফুড ওয়াজ ওকে, ঠিক আছে, যে আই লাভ পিজা এই টাইপের যদি কোনো কথা থাকে সেক্ষেত্রে কি হলো বলবা পজিটিভ, এটা তো বলবা এর লেভেল ডিফাইন করে দিবা যে কোন ধরনের পজিটিভ কথা বলছে, আমার জন্য কি লেভেল 1 লেভেল 2 লেভেল 3 কতটুকু ভালো লাগছে তার কাছে। দেন আমরা আরেকটা দিছি কি ডেলিভারি ওয়াজ লেট, যদি এই ধরনের থাকে সেক্ষেত্রে কি বলবা নেগেটিভ এবং হচ্ছে লেভেল 0, যাতে আমি বুঝতে পারি যে শুধুমাত্র নেগেটিভ না, মানে কতটুকু নেগেটিভ। দ্য ফুড ওয়াজ ওকে, এই কথাটা কিরকম, এবার এই কথাটা আপনারা দিয়ে দেখেন তো সম্পূর্ণ আশা আসছে। আর সেন্টিমেন্ট কি আসবে ন্যাচারাল এবং কি আসবে লেভেল 2, ঠিক আছে। ওকে, এবার সে পরেরটা কি বলছে সিওটি ফুল মিনিং লিখে ফেলাই চেইন অফ থট, যেটা কত দিছিল সেটা, হ্যাঁ এখানে মেসেজ আসছে ওয়ান মেসেজ রিমেইনিং, ঠিক আছে। এই লাস্ট মেসেজ যেটা দিছিল লাস্ট মেসেজটা, এটা তো আমাকে দেখাচ্ছিল 3 মেসেজ রিমেইনিং, কয়টা মেসেজ বাকি ছিল আমার 3টা, বাট এই একটা মেসেজ দেওয়ার পর আমার কি দেখাচ্ছে ওয়ান মেসেজ রিমেইনিং। কি বলছিলাম টোকেনের ক্ষেত্রে আমার প্রত্যেকটা ওয়ার্ড এসে ভেঙে ভেঙে টোকেন কি করতে পারে ইউজ করতে পারে। এখানে সে কি করছে, এটা আমার ছিল একটা মেসেজে, কি ছিল একটা মেসেজে ছিল, বাট সেই টোকেন কি করছে বেশি ইউজ হয়ে গেছে, যার কারণে কি হচ্ছে আমার 3টে জায়গায় আমি কয়টা মেসেজ পাচ্ছি একটা পাচ্ছি, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা এবার সেকেন্ড জিনিস দেখানোর জন্য করতেছিলাম, দেখেন আমি এখানে কি দিছি শো মি এ ইমোজি অফ সি হর্স, এই একই জিনিস আমি কি দিছি প্রত্যেকটা জিনিস দেখেন, এখানেও দিছি এখানেও দিছি প্রত্যেকটা জায়গায় দিছি সেম মেসেজ দিছি, বাট দেখেন আমার কি আউটপুট সেম আসছে, প্রথমটা আউটপুট কি আসছে কি, এটা শার্ক, এটা সম্ভবত ডলফিন, যাই হোক যাই হোক, আচ্ছা শার্ক লিখে দিতে, তাহলে শার্ক কি, শার্ক হচ্ছে ওশান টাইপ, আমি কি এটা চাইছি, আমি কি চাইছি সি হর্স, সি হর্স তো চিনেন সবাই। আচ্ছা এবার দেখেন সেকেন্ড বার যখন দিছি তখন সে আমাকে কি দিছে, একটা হচ্ছে যে এটা কি কার্টুন ছিল নিমোর, একটা হচ্ছে ঢেউ দিছে, দেন আরেকটা ফিল দিছে, দেন আরেকটা ঢেউ দিছে, এখানে আরো মজার জিনিস দিছে ও হর্স আর সমুদ্রকে একসাথে মিক্স করে ফেলছে। দেন আবার যখন পাঠাইছি তখন কি দিছে শুধু একটা হর্স, যার কালার হচ্ছে কি দিছে ওশানের মতন দিছে। দেন হচ্ছে আরেকবার পাঠাবো কি দিছে দেখেন, আবার আগের মতন কাছাকাছি একটা মেসেজ দিছে, দেন আরেকবার দিছে এটা এটা। আচ্ছা এখানে কি হচ্ছে বলতে পারেন, আমি একটা মেসেজ বারবার দেওয়ার পরও সে একে তো হচ্ছে পাচ্ছে না পারফেক্ট জিনিস, দ্বিতীয় হচ্ছে কি সে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন জিনিস দেখাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এবারের পার্ট, যে সিওটি চেইন অফ থট। দেখেন আমি একই জিনিস একই মেসেজ বারবার পেস্ট করে দিচ্ছি না, বাট আমি কি অ্যান্সার সেম পাইছি, প্রত্যেকবার কি পাইছি ভিন্ন ভিন্ন পাইছি, তার মানে কি সে প্রত্যেকবার নিজেকে নতুন ভাবে কি করবে চিন্তা করাবে। হ্যাঁ এখন মানে সবসময় ইমপ্রোভাইজ করে এরকম না, কারণ আমরা দেখছি যে একই মেসেজ দিচ্ছে বাট আরো কমাই দিচ্ছে ইমোজিগুলো, তার মানে কি সে শুধু ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়াবে জিনিস এরকম না, সে কি করতে পারে কমাই করতে পারে, প্রমোশন হবে এমন না। আচ্ছা দেখেন এবার হচ্ছে জিনিসটা কি, আচ্ছা ফার্স্টে হচ্ছে একটা রিডল, আমরা এই রিডলটা বুঝবো। এ ফার্মার হ্যাজ 15 sheep, all but 8 died, how many left? এখন এটা কে বলতে হবে, এটা অ্যানসার কি, চলুন আমরা দেই তো দেখি কি ব্যক্তি বলে। সিওটি ছাড়া করব উইদাউট সিওটি মানে চেইন অফ থট বাদে করব, তখন অ্যানসার কি আসবে সরি 7 আমরা জানি, কারণ 15টা ছিল 8টা মারা গেছে, বাকি কয়টা আছে 7টা। বাট যখন আমরা উইথ সিওটি করব, যে ফর্ম একটু পরে দেব, কি বলছে অ্যানালাইজ ফ্রেজ, ও প্রত্যেকটা ফ্রেজ এই ফুল স্টপ দেওয়া হয়েছে না, প্রত্যেকটা ফুল স্টপে একটা করে কি ফ্রেজ, এই প্রত্যেকটা ফ্রেজ সে কি করবে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পরে সে কি পেছে দেখেন যে 8টা সার্ভাইভ, কেন 8টা কি বলছে দেখেন অল বাট 8, সবগুলাই আছে 8টা, বাকিগুলো কি হয়ে গেছে মারা গেছে। অল বাট 8, এইটুক একটা গাইস কি হবে আলাদা, মানে সবগুলো মারা গেছে কয়টা বাদে বাট 8, মানে 8টা বাদে, তার মানে বাইক আছে কয়টা 8টা, ক্লিয়ার। এ ফার্মার হ্যাজ 15 sheep, all but 8 died, how many are left? এবং হচ্ছে কি আমার প্রশ্ন ছিল, দেন কি হবে লেটস থিংক স্টেপ বাই স্টেপ, তার মানে কি করতে হবে স্টেপ বাই স্টেপ করতে হবে। কি করতে হবে ফার্স্ট স্টেপে আমাকে হচ্ছে যে এ ফার্মার হ্যাজ 15 sheep এটা লিখতে হবে, দেন লিখতে হবে সেকেন্ড ফ্রেজ all but 8 died, দেন লিখতে হবে how many are left, দেন আমাকে বলতে হবে অ্যানালাইজ এভরি সিঙ্গেল ফ্রেজেস এন্ড দেন অ্যানসার মাই রিডল। এইভাবে যখন আমি ভেঙে ভেঙে বলবো তখন কি হবে আমাকে অ্যাকচুয়াল অ্যানসার দিবে। এবার আছে কি আচ্ছা রিঅ্যাক্ট লুপ লিখে রাখেন, রিঅ্যাক্ট আর বড় হাতের এ বড় হাতের দিবেন, রিঅ্যাক্টের ফুল মিনিং কি আর ই, আর তে বলা হচ্ছে রিজন, কি বুঝাবে রিজন বা কারণ, আর এসিটি বলবে অ্যাক্টিং, কি বুঝাবে অ্যাক্টিং, তার মানে কি রিজনিং এবং অ্যাক্টিং এই দুটোর উপরই বেস করে কি না সেটা বানানো হয়েছে, তার মানে কি সে আগে রিজন জানবে দেন সেই অনুযায়ী সে কি করবে অ্যাক্ট করবে। তাহলে ফার্স্টে রিজন কিরকম হতে পারে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বলছে
analyze Nvidia stock versus competitors using a thought action observation loop. আমরা এখানে মেনশন করেছি যে থট অ্যাকশন অবজারভেশন লুপের মাধ্যমে করতে হবে। কি বলছে? এনভিডিয়ার যে স্টক আর হচ্ছে এর যে কম্পিটিটর আছে তাদের স্টকটা কিন্তু বলছে অ্যানালাইজ করতে বলছে। এখন কি হবে দেখেন, সে কি করবে? রিয়েক্ট লুপের কাজ হচ্ছে গিয়ে সে লুপে চালাবে, সে একই লুপে পত্র চালাবে, সে এনভিডিয়ার স্টকগুলোকে যেভাবে সে দেখবে ঠিক বাকিদের গুলো কি করবে? একই ভাবে দেখবে এবং দেখার পরে অ্যানালাইসিস করার পরে সে আমাকে কি দিবে? একটা রেজাল্ট দিবে। কিরকম রেজাল্ট দিবে? এনভিডিয়ার স্টক এখন কেমন আছে, ওর সাথে কেমন আছে, আরটা কি আছে, ইন্টেলের আছে আর্ক, ইন্টেলের আর্ক কিভাবে কাজ করতেছে, কত পার্সেন্টেজে আছে, এনভিডিয়াটা কত পার্সেন্টেজে আছে সেটা আমাকে দেখাবে। তাহলে আমরা রিঅ্যাক্ট লুপটা বুঝতে পারছি। আই নিড 7 days ট্র্যাকিং ডেটা। তার মানে সে প্রথম কাজ কি করবে? এনভিডিয়া যে লাস্ট 7 দিনের যে স্টকের অবস্থা ছিল সেটা অ্যানালিসিস করবে। এটা হচ্ছে প্রসেস। এটা কি প্রসেস? দেন এটার উপর অ্যাকশন নেবে। যা যা আছে ধরনের কথা 43% কি হইছে? ইনক্রিজ হইছে, সে রেখে দিল। দেন হচ্ছে কি অবজারভেশন, যে বলে দিছে যে স্টক ইজ আপ 4%, মানে 4% কি হইছে? পারছে। দেন কি থট 2, আই মাস্ট কম্পেয়ার দিস টু এমডি's মোমেন্টাম। তার মানে কি শুধুমাত্র তারটা করলে হবে না, কি করবে? এমডির সাথে কি করতে হবে? কম্পারিজন। তখন সে একই। তাহলে থট 1 এ কি করছে? সে নিজের কাজ করছে, মানে এনভিডিয়ার কাজ করছে। থট 2 তে সে কম্পিউটারকে থট 3, থট 4, থট 5 যে কয়টা কম্পিউটার আছে সবাইকে কি করছে? অ্যানালাইসিস করছে। দেন বলে দিয়েছে যে অবজারভেশন কি এমডি ইজ ডাউন টু কত? 1%, মানে এমডি যা ছিল তার থেকে 1% কি হইছে? ডাউনে চলে গেছে। তাহলে ফাইনাল আউটপুট কি আসলো? বাই রেকমেন্ডেশন অন এনভিডিয়া বেসড অন কম্পিউটার মোমেন্টাম। ট্রিজ অফ থট, যে আমাদের একটা কফি শপ থাকে সেক্ষেত্রে কি হবে দেখেন বলে দিছে। প্রবলেমটা কি? যে $500 বাজেট টু ইনক্রিজ বেকারি সেলস বাই 50% ইন 3 months। তাহলে কি 3 মাসে আমাকে টোটাল বাজেট দিতে কত? $500। সময় কত দিন? 3 মাস। 3 মাসের মধ্যে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে? 50%। তাহলে এখন আমি কি কি হিসেবে কাজ করতে পারি? আমি একজন মার্কেটিং গুরু বা হচ্ছে একজন মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করতে পারি প্রথম। দ্বিতীয় কি সেলস এক্সপার্ট, শুধু মার্কেটিং করতে হবে না, আমাদের সেলস বিষয়টা দেখতে হবে। দেন হচ্ছে কি কাস্টমার রিপ্রেজেন্টেশন বা হচ্ছে যাই বলেন অ্যাকুইজিশন বা হচ্ছে যেটাই বলেন, আমি কাস্টমার থেকে আমার রিভিউ নিতে হবে। তাহলে আমাকে 3টা ব্যক্তি সিলেক্ট করতে হচ্ছে না যারা আমার বিহাফে কাজ করবে। আমরা একে এটাই বলছি, তুমি 3জন ব্যক্তি হিসেবে কাজ করবা, একজন মার্কেটার, একজন হচ্ছে গিয়ে সেলস এক্সপার্ট, আর হচ্ছে কাস্টমারের যে রিভিউ দেয় সেই। ঠিক আছে, 3টা মিলে কাজ করে দেন তুমি আমাকে বলবা। দেন কি বলছে দেখেন যে দা ক্রিটিক। আচ্ছা ক্রিটিক কি? ক্রিটিক হচ্ছে আমরা সবাই যখন জিনিসটা আলোচনা করি, একজন বলবে জিনিসটা ভালো, একজন বলবে জিনিসটা খারাপ, একজন বলবে জিনিসটা মধ্যম। এই যে ক্রিটিক গুলো সকলকে সে একসাথে অ্যানালাইজ করবে যে কে কি কথা বলতেছে। দেন সে আমাকে দিবে একটা মাস্টার প্ল্যান দিবে। চলো এটা যদি আমরা প্রম্পট লিখি, দেখেন প্রম্পটে লেখা কেমন হবে। কি বলছে দেখেন, imagine 3 different experts are brainstorming a solution to this problem। তার মানে 3জন ব্যক্তি কি করতেছে? একটা প্রবলেমের সলিউশন খুঁজতেছে। কিরকম প্রবলেমটা কিরকম সেটা আমরা বলে দিচ্ছি। কিরকম? হাউ ক্যান আ স্মল লোকাল বেকারি ইনক্রিজ ইটস সেলস বাই 50% ইন 3 months উইথ আ বাজেট অফ অনলি $500। তার মানে কি একটা বেকারি 3 মাসের মধ্যে $500 বাজেটের ভিতরে কিভাবে 50% ইনক্রিজ করবে সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। দেখেন তারপরে কি বলছে? বলছে ইচ এক্সপার্ট, প্রত্যেকটা এক্সপার্ট উইল প্রপোজ ওয়ান ইউনিক থট অর স্ট্র্যাটেজি। তার মানে কি প্রত্যেককে একটা করে স্ট্র্যাটেজি দিতে হবে যেটা এটার সাথে আরেকজনের কি হবে না, মিলবে না, সম্পূর্ণ ডিফারেন্ট দিতে হবে। দেন স্টেপ 2 তে বলছে কি দে উইল ক্রিটিক ইচ আদার্স আইডিয়া। শুধু যে আইডিয়া দেবে তাতে হবে না, প্রত্যেকের আইডিয়া নিয়ে আপনাদের কি করতে হবে? কথা বলতে হবে। তোমারটা ভালো, তোমারটা ভালো না, বা তোমাদের এই কমতি আছে, তোমারটা এত ভালো আছে, ক্রিটিক করতে হবে। দেন কি বলছে? আইডেন্টিফাইং রিস্ক এন্ড কস্ট। আমাদের সাথে দুইটা স্পেশাল দেওয়া হয়েছে, রিস্ক এবং কস্ট। এই দুটো আগে স্পেশাল ভাবে কি করতে হবে? আমাদের আইডিয়া জেনারেট করতে হবে এবং ক্রিটিক করতে হবে। দেন স্টেপ 3 কি বলছে? বেসড অন দা ক্রিটিক দে উইল ডিসকাস দা উইকেস্ট আইডিয়া। তার মানে তারা যে ক্রিটিক করলো বা আলোচনা যে করলো এর মাধ্যমে তারা কি করবে? যে সবচেয়ে উইক, হ্যাঁ যে সবচেয়ে উইক যে আইডিয়াগুলো সেটা তারা কি করে দিবে? বাদ দিয়ে দিবে। and combine the best element into a single optimized master plan। এবং যে আইডিয়াগুলো বেঁচে থাকবে তাদের আইডিয়াগুলো দেওয়ার পরে ক্রিটিকের মাধ্যমে বা সমালোচনার মাধ্যমে যে আইডিয়াগুলো বেঁচে থাকবে, যে টপ লেভেল যেগুলো, সেগুলো মিলে আমাদের আলাদা আলাদা করে দিবে না, সেগুলো মিলে একটা মাস্টার প্ল্যান বানাবো, সেটা আমি চাইছি। দেন কি বলছে? গিভ মি দ্য ফাইনাল অপটিমাইজড মাস্টার প্ল্যান। এবার কি বলছে? এই যে তুমি মাস্টার প্ল্যানটা বানাইলা সবকিছু মিলে এটা কি করো? আমাকে দিয়ে দাও। চলো এবার আমরা একটা চেষ্টা করি একটু জেমিনিতে দেখি জেমিনি কি বলে।
আমরা এটা ক্লডো দেই, দেখি ক্লডো আমাদেরকে কি বলে, যা বলবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে হচ্ছে ট্রিজ অফ থট কি জিনিসটা, কি ট্রিজ অফ থট কি, অনেকগুলো আইডিয়া কম্বাইন করে একটা মাস্টার প্ল্যান করা হতো, ঠিক আছে। দেখেন ও আমাকে সুন্দর প্ল্যান দিয়ে দিয়েছে, কি বলছে, here's the final optimized master plan synthesized from the expert brainstorming and critic, কি বলছে, আচ্ছা দেখি আমাদের বলছে, দেখেন দা ট্রিপল বুস্ট মাস্টার প্ল্যান। এখানে ট্রিপল বুস্ট মাস্টার প্ল্যানের ভিতরে কি কি দিয়েছে, প্রথম পিলার 1 দিয়েছে বলছে কি ইন স্টক এওভি ম্যাক্সিমাইজেশন, দ্য জিরো কস্ট রেভিনিউ জাম্প। তারপর আরেকটা পয়েন্ট কি দিয়েছে, অফিস হিরো কর্পোরেট ড্রপস হাই ভ্যালু অ্যাকুইজিশন। দেন কি দিয়েছে, হাইপার লোকাল সোশ্যাল প্রুফ টার্গেটেড অ্যাওয়ারনেস, দ্য ডিজিটাল মার্কেটার। আচ্ছা যাই হোক, এটা পুরোটা দিতে হবে। তাহলে আমাকে তিনটা পয়েন্ট দিয়েছে। দেন আর কি দিয়েছে, বলছে কি the 90 day execution timeline, কি কি দিয়েছে, month 1 এ দিয়েছে the foundation, month 2 তে the outreach, month 3 তে the harvest and retention। আচ্ছা তাহলে আমাকে দিয়েছে এটা প্লট দিয়েছে, দেখি দেখেন প্লট আমাকে আইডিয়া, যেহেতু আমার প্লটটা একটু ট্রেন করা আছে, কারণ আমি বিশেষ করে প্লটে কাজ করি, যেমন আমার প্লট জানে যেমন কিভাবে দিতে হবে, যেন সে আমাকে সুন্দর বক্স করে করে দিয়েছে। আপনারা যখন এআই এর রেগুলার কাজ করবেন, আপনারা এআই যখন ট্রেন হয়ে যাবে, তখন তারা জানবেন যে আপনার যে অ্যানসার চাচ্ছেন সেটা আপনাকে কিভাবে দিতে হবে, সেখানে তারা ওইভাবে দিবে। যেটা আমি এআই দেখেন কি বলছে যে ডিজিটাল মার্কেটার লাগবে, সে কি করবে, গুগল বিজনেস প্লাস সোশ্যাল কন্টেন্ট ঠিক করবে। দেন কি বলছে, কমিউনিটি স্ট্র্যাটেজি, তার মানে কি শুধু আমাকে সোশ্যাল মিডিয়াতে থাকলে হবে না, আমাকে একটা কমিউনিটি বিল্ড করতে হবে। দেন কি বলছে, রেভিনিউ অপটিমাইজার, একজন রেভিনিউ অপটিমাইজ করার জন্য লাগবে। তারপরে কি বলছে, ডিজিটাল মার্কেটার সেফ লোকালি কাজ আর লো টেক টেক এন্ড শো দা কম্পাউন্ড, उसके হোলসেল কাট মার্জিন। দেন হচ্ছে কি বলছে, কমিউনিটি স্ট্র্যাটেজি বলতেছে নিডস লোকাল অ্যাকনোটস ফার্স্ট। দেন কি বলছে, রেভিনিউ আচ্ছা যাও সবাই এরকম বলছে, একদম ভাগ ভাগ করছে। এবার আমরা কি করবো, দেখেন এই যে বলছি অপটিমাইজ মাস্টার প্ল্যান কি করছে, ওরা নিজে মিলে কিছু কিছু আইডিয়া দিছে, দেন সেখান থেকে কি করছে, একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে। মাস্টার প্ল্যানটা আমরা দেখে দেখেন আমাদের বলছে কি ডিজিটাল 120 ডলার, তার মানে কি আমাদের রেগুলার বাজেট হতে পারে কত, মানে প্রতি মাসে বাজেট হতে পারে কত, 120 ডলার করে। লোকালে হতে পারে কত, 80 ডলার। ইন স্টকে হতে পারে কত, 100 ডলার। রেফারেল হতে পারে কত, 50 ডলার। আর টোটাল হচ্ছে কি রিজার্ভে থাকলে কত, মানে আমরা 150 ডলার আমরা রেখে দেব, এটা আমরা খরচ করব না। দেখছেন খুব সুন্দর একটা প্ল্যান দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা এরকম ভাবে যদি সুন্দরভাবে প্রম্পট দিতে পারি, তাহলে আমাদেরকে এভাবে সুন্দরভাবে দিয়ে দিই। এটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে গিয়ে, আচ্ছা অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক 3 বলছে কি ডিরেকশনাল স্টিমুলাস। আচ্ছা ডিরেকশনাল বলতে কি আমাকে ডিরেকশন দিয়ে দিতে হবে, কি করতে হবে, ডিরেকশন দিয়ে দিতে হবে। দেন বলছে হিন্ট বেস এক্সট্রাকশন, তার মানে কি আমাকে আমি যে ডিরেকশনগুলো দিব এটা হিন্টের মতন কাজ করবে, কিসের মতন, হিন্টের মতন কাজ করবে। যেমন দেখেন কি বলছে, আমাকে বলছে কি summarize the provided text focusing straightly on the following stimulus, কি বলছে গভর্নমেন্ট। আচ্ছা এর বলছি গভর্নমেন্টের কোন একটা সাবজেক্টের উপর আমাকে কি বলছে সামারাইজ করতে বলছে। তার মানে আমরা যদি কোনো গভর্নমেন্টের বা হচ্ছে ধরেন আমাদের নিজস্ব, ধরেন আমি এখানে একটা দেওয়া হয়েছে মনে হয় সোলার প্যানেলে, আচ্ছা এখানে দেওয়া নাই, আমি লিখে রাখছি দেখেন, এই যে দেখেন সোলার প্যানেল ইফিশিয়েন্সি, মানে আমরা কি এটা মনে হয় সম্ভবত রিনিউয়েবল এনার্জি, মানে এমন এনার্জি যেটা আমরা কি করতে পারি, আমরা ইউজ করতে পারি, নবায়নযোগ্য শক্তি, সেটার উপর আমরা কি করছি দেখেন বলছে কি সামারাইজ দ্য ফলোইং আর্টিকেল অ্যাবাউট রিনিউয়েবল এনার্জি গভর্নমেন্ট সাবসাইডস, যেটা হবে যেটা হচ্ছে সোলার প্যানেল ইফিশিয়েন্সি এন্ড এমপ্লয়মেন্ট। আমরা এবার কি করব, আর্টিকেল, ধরেন আমরা এখান থেকে একটা আর্টিকেল নিলাম, এরকম একটা আর্টিকেল নিলাম, এই একটা আর্টিকেল নিয়ে আমরা কি করব এটাকে, আচ্ছা এটাকে পেস্ট করব, এই আর্টিকেলটাকে আমরা এখানে দিব। দেন হচ্ছে আমাদের আর্টিকেলটা দেওয়ার ব্যাপার আর্টিকেলটাকে দিলাম, এটাকে এটা আসলে কেন, এটাকে আমরা ক্লডেও দিলাম। এবারে কি করবে, সম্পূর্ণটাকে সামারাইজ করবে, সামারাইজ করার পর দেন হচ্ছে আমাদের কি দিবে, ফাইনাল আউটপুটটা দিবে। বুঝতে পারছি। আচ্ছা এরপর আসেন নেক্সট যেটা আছে। আচ্ছা এটা অনেক মজার একটা জিনিস, এটা হচ্ছে কি এটা যারা এই গ্রাফিক ডিজাইন করেন বা ডিজাইন করেন, তারা ঠিক যেভাবে কাজ করে তারা সেভাবে কাজ করবে। কে বলা হয়েছে, দ্য প্রফেশনাল ওয়ার্কফ্লো আইটারেটিভ প্রম্পট ডেভেলপমেন্ট। আচ্ছা ডেভেলপমেন্ট এটাতে কি হবে, আমরা প্রত্যেকটা বার আমাদের প্রম্পটকে ইমপ্রোভাইজ করব কিভাবে। ধরেন দেন কি বলছে ইমেজ অফ এ সানসেট বিচ উইথ পাম ট্রিজ, তাহলে কি ফার্স্ট একটা ইমেজ এই ধরনের, আর আমাদের এই ধরনের ইমেজ প্রয়োজন ছিল না,
আমার কি আরেকটু সুন্দর প্রয়োজন, সেক্ষেত্রে আমি দেখেন কালার বলে দিচ্ছি, মেড কালার ওয়ার্ম, আমাকে ওয়ার্ম কালার লাগবে, অর্থাৎ বিকালের দিকে যে কালারটা থাকে সেই কালার টোনটা লাগবে। দেন আরো বেশি স্পেসিফিকলি চলে দেখেন বলেছি কি বিচের উপরে কি লাগবে, আমার পায়ের ছাপ লাগবে, এই ধরনের। এটা আমরা একটা আছে দেখি, চলেন ধরি ফার্স্ট পয়েন্টটা বলছে কি জেনারেট আ হাই কোয়ালিটি ইমেজ অফ আ serene beach during sunset with soft waves and a few palm trees make it colorful and peaceful. চলুন এটা আমরা, আচ্ছা এটা আমরা দিব কোথায় বলেন তো, জেমিনির কোন জায়গায় দিব? শুধু জেমিনি দিলে তো হবে না, জেমিনি এআই না, জেমিনির ভিতরে একটা স্পেসিফিক আছে ক্রিয়েট ইমেজ, যেটাকে বলা হচ্ছে ন্যানো ব্যানানা। কি বলা হয়? ন্যানো ব্যানানা। আমরা সেখানে যে দিব গতদিন যে বলছিল মনে আছে তো, যে আমরা এখানে ফাস্ট থিংকিং প্রো তিনটা ট্যাব খুলবো, তারপরে একই সাথে অনেকগুলো হবো, বাট আজকে আমরা একটা করে করি যেহেতু আমরা অনেক বেশি এক্সস্টেড। দেখেন আমাকে একটা কি দিছে, ছবি দিয়ে দিছে। এখন ধরেন আমার এটাতে আরো কিছু ইমপ্রুভ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড প্রবলেম কি বলছে, ইমপ্রুভ দ্য প্রিভিয়াস ইমেজ বাই মেকিং দ্য কালারস ওয়ার্মার। তার মানে কি প্রিভিয়াস এতে যে ইমেজটা আমাকে দিছে আমার আরো বেশি ওয়ার্ম লাগবে, যদি এখানে ওয়ার্ম দিয়ে দিছে, ওয়ার্ম টোন দেওয়া আছে, তারপরও অ্যাডিং জেন্টাল রিফ্লেকশন অন দ্য ওয়াটার। তার মানে কি আমার ওয়াটার উপরে একটা স্মুথ বা সুন্দর একটা রিফ্লেকশন প্রয়োজন। দেন কি বলছে, এন্ড মেকিং দ্য স্কাই মোর ভাইব্রেন্ট উইথ শেডস অফ অরেঞ্জ এন্ড পিঙ্ক। তার মানে কি আমার স্কাইতে ভাইব্রেন্ট শেড লাগবে, কিসের কালারের, অরেঞ্জ এবং পিঙ্কের। চলেন এবার আমরা এটা, হ্যাঁ আগের থেকে আমরা একটু মডিফাই করব, আমাদের পছন্দ হচ্ছে না এটা, যখন এটাকে আমি একটু দেখি আর একটু আমাদের মন মতো করা যায় কিনা। এই যে আগের প্রম্পটটা আপনারা দেন, সবাই করেন, একটা কাজ করেন, সবাই আমার প্রম্পটটা কপি না করে আপনাদের পছন্দ একটা ইমেজই করেন। আমি তো বিচার করছি, আপনারা চাইলে পাহাড়ের করেন। এই দেখেন আমাকে সেকেন্ড একটা দিয়ে দিয়েছে, দেখছেন আগেরটার সাথে কোনো কিছু সিনারিও চেঞ্জ হয় না, জাস্ট কি হইছে টোনটা একটু ওয়ার্মার হইছে। আসেন এবার আমরা থার্ড প্রম্পটটা দিই। দেখেন থার্ড প্রম্পটে কি বলছে, এনহ্যান্স দ্য ইমেজ ফার্দার বাই অ্যাডিং সফট ক্লাউডস। তার মানে কি করতে হবে, আমার উপরে কিছু ক্লাউড দিতে বলছে, এন্ড কি বলছে মোর রিয়ালিস্টিক পাম ট্রিজ। মানে আমার কি এই হয়তোবা এগুলো রিয়ালিস্টিক মনে হচ্ছে, যেন আমরা কি দিতে বলছি, রিয়ালিস্টিক দিতে বলছি। সাডেন ডিটেইলস অন দা স্যান্ড লাইক ফ্রুট প্রিন্ট। আচ্ছা তার মানে কি বলছে, পায়ের ছাপ দিতে বলছে, কোথায়, স্যান্ডের উপরে। মেক ইট লুক ভেরি ন্যাচারাল এন্ড ভিজুয়ালি প্লিজিং। দেখেন লাস্ট আমাদের লাস্ট একটা আছে, এটা হচ্ছে র্যাগ রিটেবল আর্গুমেন্টেড জেনারেশন। এখানে আমাদের কি হবে, এখানে হচ্ছে ধরেন আমাদের কোন একটা ধরেন একটা রিসার্চ পেপার আছে আমাদেরকে, সেই রিসার্চ পেপার থেকে আমাদের কিছুটা বের করতে হবে, সেটার জন্য এটা একদম হালকা করে দেখে নেন। এটা আপনার নিজের মতো দেখেন কি বলছে, রোল অ্যাক্ট অ্যাজ অ্যান একাডেমিক অ্যানালাইটিক এন্ড স্টাডি পার্টনার। কি বলছে, রিভিউ দ্য লেকচার নোট। এবার লেকচারটা আমি কি করব, রিভিউ করব, রিভিউ করার পরে কি করব, প্রোভাইড বিলো এন্ড আইডেন্টিফাই দ্য মোস্ট ক্রিটিক্যাল ইনফরমেশন। তার মানে কি যেইটা আমি নিচে দিছি সেটা কি বলছে, আইডেন্টিফাই দ্য মোস্ট ক্রিটিক্যাল ইনফরমেশন, সবচেয়ে ক্রিটিক্যাল বা জটিল যে ইনফরমেশন সেটা আমাকে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। আচ্ছা আমরা কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে আমরা কি কিছু গাইডলাইন দিয়ে দেবো। কি ধরনের গাইডলাইন কি বলছে, বেসড অনলি অন দ্য প্রোভাইডেড নোট, শুধুমাত্র প্রোভাইডেড নোট, সে এক্সট্রা ভাবে কোনো রিসোর্স ইউজ করবে না। কি বলছে, এক্সট্রাক্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা, কি কনসেপ্ট এন্ড ফোর টেকঅ্যাওয়েজ। কি করবে, শুধুমাত্র কি পয়েন্টগুলো সেগুলো কি করবে, সে আমাদেরকে দেখাবে। হাইলাইট এনি স্পেসিফিক ফর্মুলাস, ডেট or terms that are emphasized in the text if there are mentions of exam specific। তার মানে কি আমার কাছে এখানে ফার্স্টে কি করবে, কোনো ফর্মুলা থাকলে, ডেট থাকলে বা টার্মস থাকলে বা ইভেন্ট থাকলে সেগুলোকে কভার করবে। স্পেশালি কি বলছে, যদি কোনো জায়গায় মেনশন করা থাকে যে এক্সাম স্পেসিফিক, এটা হচ্ছে আপনাদের অপশনাল, যে আমি ইনভাইট কমাতে দিয়ে রাখছি। যদি আপনাদের এক্সামের জন্য পর্যন্ত আপনাদের একটা সিএস এর একটা ফাইল দিছিল না, ওই জায়গায় ফাইল আপনি দেন, সেখানে বলবেন যে এক্সাম স্পেসিফিক যে কোনো কিছু থাকে সেগুলো আপনাকে বের করে দিতে, অথবা যদি আপনার ইম্পর্টেন্ট কিছু লেখা থাকে সেগুলো দিতে। সেগুলো কি বলছে, পয়েন্টস বাই প্রফেসর, যদি প্রফেসর করা থাকে তাহলে লিস্ট দেন সেপারেটলি। এগুলো কি করতে হবে, আলাদাভাবে লিস্ট বানাবে। দেন কি বলছে, কিপ দ্য সামারি কনসিস এন্ড স্ট্রাকচার ইউজিং বুলেট পয়েন্ট। তাহলে কি বলছে, বুলেট পয়েন্ট ইউজ করে সেগুলো কি করতে হবে, আমাকে নোট ডাউন করতে হবে। সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিবেন আপনি, ঠিক আছে। তারপরে বুঝতে পারছি আমাদের সকল ধরনের কিওয়ার্ডের এখানে হয়ে গেছে।